নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রসেনজিৎ। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতো আমি বিভিন্ন রকম হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা বিভিন্ন রকম রোগের প্রতিকার সম্বন্ধে কিছু জানা অজানা কথা, কিছু তথ্য, কিছু ইনফরমেশন আমি শেয়ার করে থাকি আমার চ্যানেল থেকে আপনাদের সামনে। আজ তার উন্নত নয়, আজকে আমার বিষয়বস্তু অ্যাস্থমা পার্ট 2। দেখুন, অ্যাস্থমা পার্ট 1-এ আমি প্রথমেই বলেছিলাম যে কজিটিভ মেকানিজম, সাইন অ্যান্ড সিমটমস, কোথায় কখন কিভাবে হয় সমস্যাগুলোর, কমন মেডিসিন কি আছে, কিভাবে আমি আমার পেশেন্টদের কোন কোন মেডিসিন দিয়ে থাকি, যাবতীয় মোটামুটি ইনফরমেশনগুলো আপনাকে পার্ট 1 ভিডিওতে দিয়েছি। পার্ট 2 ভিডিওতে কিছু অফ দ্য ট্র্যাক ইনফরমেশন আপনাকে দেবো, কিছু স্পেসিফিক মেডিসিন দেবো, কিছু সিমটোমেটিক মেডিসিনের কথা বলবো, টাইপস অফ অ্যাস্থমা সম্বন্ধে বলবো কিছু জানা অজানা কোশ্চেন, কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখতে থাকুন, জুড়ে থাকুন আমার সঙ্গে ভিডিও শেষ অবধি। যারা আমার চ্যানেলে নতুন, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে রিকোয়েস্ট তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়, এবং অবশ্যই শেয়ার করে দেবেন আপনার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের মধ্যে। কে জানে কখন কোন ইনফরমেশনটা কার কাছে কতটা জরুরি হয়ে পড়ে। যারা চ্যানেলে পুরনো, যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই জার্নিতে আমার সাথে জুড়ে থাকার জন্য। তো চলুন শুরু করা যাক। আজকের বিষয়বস্তু অ্যাস্থমা পার্ট 2। তো পার্ট 2 ভিডিওতে আমরা প্রথমেই যেটা জেনে নেব, অ্যাস্থমা ইজ এ রেসপিরেটরি ডিজিজ, আ ডিজিজ কজিং ডিউরিং এক্সহেলেশন ইট মে বি কনস্ট্রাক্টেড দ্য এয়ারওয়েজ দ্যাট ইজ কজিং দ্য কাফ অ্যান্ড হুইজিং। বেসিক্যালি এই যে পুরো ব্যাপারটা হয়, এই যে কনস্ট্রিকশন হয়ে যায়, সেটার পিছনে অবশ্যই কোনো ট্রিগারিং কজ থাকে। সেগুলো আমরা আজকে টাইপস বা ভ্যারিয়েন্টস অফ অ্যাস্থমা যখন জানবো তখন বুঝতে পারবো। তো প্রথমে আমরা জেনে নিই যে ভ্যারিয়েন্টগুলো আমি বলছিলাম, সেই ভ্যারিয়েন্টগুলো সম্বন্ধে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারমিনেন্ট মানে হচ্ছে, দেখুন, অ্যাস্থমা কখনো কখনো অ্যাস্থমা অ্যাটাক হয় কারোর ক্ষেত্রে, কোনো পেশেন্টের ক্ষেত্রে, আবার কখনো কখনো একদম কমপ্লিট সুস্থ মানুষের মতন ফিল করেন। এই যে ডিফারেন্স অফ ফ্লেয়ার্স, এই যে মাঝে মাঝে ইন্টারচেঞ্জেবিলিটি, এই মাঝে মধ্যে যদি অ্যাস্থমা, এটাকে ইন্টারমিনেন্ট অ্যাস্থমা বলে। আরেকটা হচ্ছে পারসিস্টেন্স অ্যাস্থমা, যেখানে অ্যাস্থমার কন্ডিশনটা কন্টিনিউয়াস চলে, কখনো কখনো মাইল্ড হয়, কখনো সিভিয়ার হয়, কখনো মডারেট হয়, মানে হালকা, মাঝারি, খুব তীব্র, এইরকম তিনটে কন্ডিশনের মধ্যেই ঘোরাফেরা করে, কিন্তু কখনোই অ্যাস্থমেটিক কন্ডিশনটা বডি থেকে ক্লিয়ার আপ হয় না। মানে সুস্থ মানুষের মতন ব্রিদিং ইস্যু কোনো সময় থাকে না থ্রু আউট দ্য ইয়ার। সেটা হচ্ছে পারসিস্টেন্স অ্যাস্থমা। এবার এই পারসিস্টিং অ্যাস্থমা হওয়ার পিছনে কতগুলো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে অ্যালার্জিটিক। আমি প্রথমেই বলেছিলাম, ফার্স্ট ইজ দ্য অ্যালার্জিটিক কজ। অ্যালার্জিটিক কজ মানে কি? ইনগ্রেডিয়েন্টস ডিউ টু দ্য পোলেন্স অর পেট টিন্ডার্স। কোনো পোষা কুকুরের লোম থেকে হতে পারে, কোনো অ্যালার্জেন থেকে হতে পারে, কোনো পোলেন থেকে হতে পারে। আবার যদি নন অ্যালার্জিটিক হয়, নন অ্যালার্জিটিকের ক্ষেত্রে ধরুন কোনো এক্সারসাইজ হলো, বা ধরুন আপনি সাডেন কোনো মেন্টাল স্ট্রেসের উপর দিয়ে যাচ্ছেন, ধরুন সাডেন ওয়েদার চেঞ্জ হয়েছে, কোনো ইলনেস আপনাকে ক্যাচ ওভার করেছে তার কোনো কজের জন্য, এই সমস্ত কারণগুলোর জন্য যদি অ্যাস্থমা ফ্লেয়ার হয় সাডেনলি, তাহলে সেটাকে আমরা নন অ্যালার্জিটিক বলবো, রাইট? এবার আমরা আসছি নন অ্যালার্জিটিকের মধ্যে কতগুলো পার্টে। প্রথম পার্ট নন অ্যালার্জিকের মধ্যে, সেটা হচ্ছে অ্যাস্থমেটিক ডিউ টু অকুপেশনাল অ্যাস্থমা। অকুপেশনাল অ্যাস্থমা হয় কখন, কার ক্ষেত্রে? যেমন ধরুন, যে এনভায়রনমেন্টটা দূষিত, সেই এনভায়রনমেন্টের কোনো ইনগ্রেডিয়েন্টস আপনার অ্যাস্থমাকে যদি ট্রিগার করে, সেটা কোথায় হতে পারে? কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতে হতে পারে, কেমিক্যাল ওয়ার্কসের জন্য, ওয়েল্ডারদের হতে পারে, কারণ ওয়েল্ডিং রডস যেগুলো, সেগুলো বার্নড আপ হওয়ার ফলে যে স্মোকটা তৈরি হয়, সেটা অনেক সময় ট্রিগার আপ করতে পারে। কটন ফ্যাক্টরি, যে ডাস্ট বা ডেন্ডার্স গুলো থাকে, সেগুলো থেকে হতে পারে, ফ্লেক্স যেগুলো, অথবা কোল মাইন্স, যেখানে প্রচন্ড ডাস্টি, কয়লা খনি, তো এই সমস্ত কোল মাইন ওয়ার্কারদের জন্য হতে পারে। তো এটা হচ্ছে আপনার অকুপেশনাল জোনের মধ্যে চলে গেল, রাইট? নট নেসেসারিলি একটাই, আরো অনেক ধরনের হতে পারে, আমি জাস্ট আপনাকে এক্সাম্পল কতগুলো বললাম। নেক্সট, কফ ভ্যারিয়েন্ট অ্যাস্থমা। দেখুন, কফ ভ্যারিয়েন্ট অ্যাস্থমাটা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কিরকম? এখানে কোনো হুইজিং থাকে না, এখানে কোনো রকম কোনো আপনার ড্রাই কাফ থাকে না, শুধু যেটা দেখতে পাওয়া যায় অ্যাস্থমেটিক সিচুয়েশন, একটা ব্রিদিং ইস্যু তৈরি হয়, বুকে কফ জমে যায়। বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি নিউমুলাইজ করতে হয়, হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে চেস্টের মধ্যে কফ জমে গেছে, অনেকটা নিউমুলাইজার ইউজ করে অনেক সময় ব্রিদিং কফটাকে লুজ করে দেয়, সেটা অনেক সময় স্টুল দিয়ে বার করে দেওয়া হয়। তো এই ড্রেনেজটা আমরা প্রায় দেখতে পারি। এটা হচ্ছে আপনার কাফ ভ্যারিয়েন্ট অ্যাস্থমা, রাইট? এটা শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরপর আসছে এক্সারসাইজ ইনডিউসড অ্যাস্থমা। আপনি অ্যাস্থমেটিক পেশেন্ট,
অথচ আপনি এমন কোনো অ্যাথলিটের সঙ্গে কানেক্টেড আছে, সেই অ্যাথলিট সুইমিং, সাইকেলিং, নর্মাল যে আপনার ক্যাপাসিটি তার বাইরে গিয়ে করতে থাকেন, তাহলে কিন্তু আপনার অ্যাস্থমেটিক সিচুয়েশন তৈরি হয়। কেন? তার কারণ বডি আপনার অনেক এক্সেস পরিমাণ অক্সিজেন চাইবে এনভায়রনমেন্ট থেকে নিতে, সেক্ষেত্রে আপনি অনেক বেশি গ্রাসপিং করতে চাইবেন, সেটা সম্ভব হবে না, তখনই কিন্তু অ্যাস্থমেটিক সিচুয়েশন তৈরি হবে, রাইট? এরপরে আসছে মেডিসিন ইনডিউসড অ্যাস্থমা। মেডিসিন ইনডিউসড অ্যাস্থমা কিরকম? ধরুন আপনি এমন কোনো মেডিসিন নেন যেটা আইবুপ্রোফেন হতে পারে, নাহলে অ্যাসপিরিন হতে পারে ব্লাডকে লিকুইড করার জন্য, থিনার করার জন্য, বা কোনো বিটা ব্লকার টাইপের মেডিসিন দিতে পারেন হার্টের জন্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাস্থমেটিক কন্ডিশন জেনারেট করতে পারে। এটা মেডিসিন ইনডিউসড এর জন্য। নেক্সট সেটা হচ্ছে নকচার্নাল অ্যাস্থমা, লাস্ট বাট নট দ্য লিস্ট। সেটা হচ্ছে যদি রাত্রেবেলার দিকে আপনার অ্যাস্থমেটিক কন্ডিশন ওয়ার্সেন আপ হয়ে যায় সাডেন কোনো কজের জন্য, বা ধরুন রাত্রেবেলাতেই যদি জেনারেট, তাহলে এটাকে নকচার্নাল অ্যাস্থমা বলে। তো এতগুলো ভ্যারাইটি আমরা দেখলাম, আর অল দা কন্ডিশনস আমরা দেখলাম, যে কারণে এটা ক্যাটাগরিজ ভ্যারিয়েন্ট, তার মধ্যে আমরা কন্ডিশনস গুলো পেলাম, কিছু টার্মস এন্ড কন্ডিশনও পেলাম, যে কারণে আমরা অ্যাস্থমেটিক সিচুয়েশন হতে পারে। এবার আমরা প্যাথোফিজিওলজিতে চলে আসি। প্যাথোফিজিওলজি অফ অ্যাস্থমা। দেখুন, প্যাথোফিজিওলজি অফ অ্যাস্থমা বলতে গেলে পরে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে এই যে ব্রঙ্কাস, যে এয়ারওয়েজ গুলো থাকে, এয়ারওয়েজ, ব্রঙ্কিওলস বা ব্রঙ্কিজ, এইগুলো, এই যে প্যাসেজগুলো, এই প্যাসেজগুলো কি হয়, ব্রাঞ্চেস গুলো ধীরে 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 ট্রাকিয়া থেকে ছোট হতে 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 খুব সূক্ষ্মতে জায়গায় পৌঁছে যায়। এবার ধরুন ওটার ওই এয়ার প্যাসেজের মধ্যে যে ডায়ামিটারটা, সেটা যদি এক বালগাম যদি ফিল্ড আপ হয়ে যায়, তার জন্য কনস্ট্রিক্টেড যদি হয়, বা কোনো এক্সাইটিং কজ, সেটা কোনো ফিউম হতে পারে, কোনো ড্যান্ডার্স হতে পারে, কোনো কটন ডাস্ট হতে পারে, কটন স্লামস হতে পারে, বা কোনো রকম কোনো অ্যারোমা হতে পারে, এই সমস্ত কোনো এক্সাইটিং কজের জন্য যদি স্ট্রিকচার জেনারেট হয়, বা ধরুন এয়ারওয়েজটা অলরেডি স্ট্রিক্ট কন্ডিশনে হয়ে আছে, আপনার হঠাৎ কোনো কারণে প্যানিক তৈরি হয়েছে শরীরের মধ্যে, ব্রিদিং জেনারেট হয়ে যাচ্ছে, গ্যাস অ্যাসিডিটি ফর্ম হয়েছে, সেক্ষেত্রে আপনার ব্রিদিং ইস্যু তৈরি হয়েছে, বা ধরুন আপনার এক্সারসাইজের জন্য সাডেন অক্সিজেন লেভেল ইনক্রিজ হয়ে, মানে বডিতে ইনক্রিজ ভাবে নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে, মানে প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার হয়ে পড়েছে, বা ধরো আপনি এমন কোনো এনভায়রনমেন্টে গেছেন সেটা খুব ডাস্টি, স্মোকি, যেখানে আপনাকে ব্রিদিং ইস্যু তৈরি হয়েছে, আপনার অক্সিজেন দরকার, এই রকম সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলে কিন্তু আপনার অ্যাস্থমা সিচুয়েশন তৈরি হবে। এবার এই জিনিসটা ঘটে, তার কারণ হচ্ছে একটা ব্রঙ্কোস্প্যাজম তৈরি হয়। ব্রঙ্কোস্প্যাজম বা ব্রঙ্কিয়াল স্প্যাজম কখন হয়? ওই যে আপনাকে বললাম, এয়ার প্যাসেজটা যদি ফিল্ড আপ হয়ে থাকে, বা কোনো এক্সাইটিং কজের জন্য যদি কনস্ট্রিক্টেড হয়ে যায়, তখন কিন্তু ব্রঙ্কিওস্প্যাজম তৈরি হয়। এই ব্রঙ্কিওস্প্যাজমটা যতক্ষণ থাকবে তখন পর্যন্ত কিন্তু আপনার ব্রিদিং ইস্যুটা চলতে থাকবে। আর যে ফেমোগ্যাস্ট্রিক নার্ভ যেটা আছে, সেই গ্যাস্ট্রিক নার্ভটাকে যতক্ষণ পর্যন্ত ডাইলেটেড না করা যাবে, ততক্ষণ এই কনস্ট্রিকশন কিন্তু রিডিউস আপ হয় না, যদি নার্ভ অ্যাস্থমা জেনারেট করে বডির ক্ষেত্রে। এবার কখনো কখনো আপনার মিউকাস প্রোডাকশন হতে পারে, সাডেনলি মিউকাস ফর্মেশন হতে পারে কোনো এক্সাইটিং কজের জন্য, বারবার যে মিউকাস ফর্মেশন হচ্ছে, সেটাও কিন্তু আমরা এয়ার প্যাসেজটাকে ড্রাই আপ করে দেবে, মনে হয় চেস্টের মধ্যে প্রচুর ফিল্ড আপ হয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু আপনার প্যাথোফিজিওলজি অফ অ্যাস্থমা, মানে যেগুলো অ্যাস্থমা ট্রিগার হলে পরে যেটা দেখতে পাওয়া যায়, রাইট? এবার আমরা সরাসরি চলে আসব কিছু মেডিসিনের ক্ষেত্রে, যে মেডিসিনগুলো আমরা পার্ট 1 মেডিসিনে বলিনি। যেমন ধরুন আপনার ফার্স্ট হচ্ছে আর্সেনিক অ্যালবাম। দেখুন, আর্সেনিক অ্যালবাম হচ্ছে ওয়ান অফ দ্য টপ গ্রেডেড মেডিসিন, শর্টনেস অফ ব্রিথ, এবং কাশির পরে ব্যাপারটা কিন্তু অনেক বেশি ওয়ার্সেন হয়, মানে কাশলে পরেই আপনার অ্যাস্থমা অ্যাটাকটা আরো বেশি চেপে ধরছে, মানে একটা হুইসলিং সাউন্ড থাকবে, সাফোকেটিভ কফ থাকবে, এবং ফোর্দি মুকাস, সাফোকেটিভ কফ থাকবে, মানে কফটা দম আটকে আসছে এরকম, এবং ফোর্দি মানে প্রচন্ড পরিমাণে মিউকাস ফিল্ড, ঠিক আছে? যদি এরকম সিচুয়েশন হয়, আর স্পেসিফিক্যালি মধ্যরাতে রাত 12টা থেকে রাত 1টার মধ্যে যদি এরকম সিচুয়েশন দেখতে পাই আমরা, তবেই কিন্তু আমরা আর্সেনিক অ্যালবামের কথা অবশ্যই ভাববো। আর্সেনিক অ্যালবাম আমরা 30 পোটেন্সিতে নেওয়ার চেষ্টা করব দিনে 2 বার। আর যখন সাডেন অ্যাটাক তৈরি হয়েছে, সে সময় কিন্তু অবশ্যই আমরা আর্সেনিক অ্যালবাম 30 একবার দিয়ে দিতে পারি। যদি আমরা জিভে না দিতে পারি, নাকের সামনে যদি আমরা দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু উইল গেট এ ফ্যান্টাস্টিক রেজাল্ট। নেক্সট হচ্ছে স্পঞ্জিয়া টোস্টার। দেখুন, স্পঞ্জিয়া টোস্টার ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যান্টিং অফ ব্রিদিং, শর্টনেস অফ ব্রিদিং, কিন্তু ব্রিদিংটা সেটা কিন্তু টাইট অ্যান্ড ডিফিকাল্ট, মানে আপনার খুব দ্রুত দ্রুত শ্বাস পড়বে, একটা প্যান্টিং থাকবে, আপনি খুব কষ্ট করবেন এই ব্রিদিংটা নেওয়ার জন্য। যখন অক্সিজেন নেবেন নাক দিয়ে, ইনহেলেশন করবেন, তখন কিন্তু একটা হুইসলিং সাউন্ড তৈরি হবে। ইনহেলেশন করার পর কাফ জেনারেট হবে। এই কাফটা যদি অনেক ড্রাই কাফের মতন হয়, শুকনো হয়, একটা বার্কিং টাপ, ক্রুপ কাফের মতন হয়, ঘুংরি কাশি, হ্যাঁ, এই ধরনের সিচুয়েশন যদি আমরা দেখতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব স্পঞ্জিয়া টোস্টার দেওয়ার। এবং স্পঞ্জিয়া টোস্টার আমরা যখন দেবো, তখন অবশ্যই কিন্তু আমরা 30 পোটেন্সিতে দেওয়ার চেষ্টা করব। স্পঞ্জিয়া টোস্টার 30 পোটেন্সিতে দিনে আমরা 1 থেকে 2 বার নেওয়ার চেষ্টা করব, রাইট? নেক্সট যেটা, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন, সেটা হচ্ছে অ্যান্টিনটার্ট।
এবার অ্যান্টিমটাট আর স্পঞ্জিয়াটোস্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে যেটা অ্যান্টিমটাটের ক্ষেত্রেও আমরা সাফোকেটিভ পাবো, অ্যান্টিমটাটের ক্ষেত্রেও আমরা ড্রাই কাপ পাবো, অ্যান্টিমটাটের ক্ষেত্রেও আমরা কিন্তু এক্সপ্ল্যানেটরি ইন্ডিকেশনস পাবো। আমরা যে জিনিসটা স্পেসিফিক্যালি স্পঞ্জিয়াটোস্টার থেকে ডিফার করবে সেটা হচ্ছে গ্যাসপিং অফ এয়ার। মানে ধরুন আপনার ডিফিকাল্টি অফ ব্রিদিং থাকছে, কিন্তু আপনি খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন, মনে যেন আপনার অক্সিজেন একেবারে পুরো জিরো লেভেলে পৌঁছে গেছে, মানে হালুম হালুম করে অক্সিজেন নেওয়ার চেষ্টা করবেন। যদি এরকম হয়, মানে গ্রাসপিং মানে প্রচন্ড পরিমাণে তীব্রতার সঙ্গে অক্সিজেন নেওয়ার চেষ্টা করবেন, এই ধরনের সিচুয়েশন যদি হয়, এটা কিন্তু আমরা স্পঞ্জিয়াটোস্টার ক্ষেত্রে পাবো না। আমরা এর ক্ষেত্রে আরো রেড লাইন সিমটমস হচ্ছে যদি শুয়ে থাকেন তাহলে কিন্তু সাফোকেশন বেড়ে যাবে, রাইট? সঙ্গে সঙ্গে উঠে বসার একটা মানে যদি উঠে বসে পেশেন্ট দেখবেন অনেকটাই কিন্তু রিলিফনেস চলে আসে। প্রচন্ড মিউকাস, মনে যেন চেস্টের মধ্যে মিউকাস আপনার ঘরঘর ঘরঘর করে ভরে গেছে। কোল্ড বা ড্যাম্প ওয়েদারে কিন্তু আপনার এটার অ্যাগ্রাভেশন বেড়ে যায়। আপনি রাইট সাইডে টার্ন করে শুন, তাহলে কিন্তু অনেকটা রিলিফ পাবেন। অ্যান্টিমটা আমরা অবশ্যই 30 পোটেন্সিতে নেওয়ার চেষ্টা করবো, বাচ্চা হলে আমরা 6 পোটেন্সিতে দেওয়ার চেষ্টা করবো। এক্ষেত্রে আমরা 30 পোটেন্সি দিনে 3 বার নিতে পারি, রাইট? বা 2 বারও নিতে পারি। 6 পোটেন্সিতে অবশ্যই 3 বার নেওয়ার চেষ্টা করবো। এবার আমরা আসছি নেট্রাম সালফের ক্ষেত্রে। দেখুন, নেট্রাম সালফ ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। এটা কিন্তু ডিফিকাল্টি ইন ড্যাম্প ওয়েদারে যদি ডিফিকাল্টি হয়, হিউমিড কন্ডিশনে যদি দেখতে পাওয়া যায় অ্যাস্থমা ওরসেন কন্ডিশনের দিকে চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা নেট্রাম সালফের কথা ভাববো। নেট্রাম সালফের ক্ষেত্রে আমাদের যে মিউকাস বা ফেলমটা হবে সেটা গ্রিন কালারে হতে পারে, ঠিক হবে, রোপি হবে, দড়ির মতন। সেক্ষেত্রে আমরা অ্যাস্থমার যে ট্রিগারটা দেখবো সেটা ভোরবেলার দিকে, 4টে থেকে 5টা ভোরবেলা, এই সময় যদি আমরা দেখি তাহলে কিন্তু নেট্রাম সালফের কথা আমরা অবশ্যই ভাবার চেষ্টা করব। দেখুন, নেট্রাম সালফ কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের অ্যাস্থমা বা চাইল্ড অ্যাস্থমার ক্ষেত্রে ট্রিটিং করার জন্য ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। নেট্রাম সালফ আমরা অবশ্যই 6 ট্যাবলেটে নেওয়ার চেষ্টা করবো, রাইট? এবার আমরা 2টো করে ট্যাবলেট নেবো না 4টে করে ট্যাবলেট নেবো না 6টা করে ট্যাবলেট করবো, দ্যাটটা ডিপেন্ড করবে কতটা সিভিয়ারিটি আছে। বড়রা হলে অবশ্যই 6টা করে ট্যাবলেট নেবো, বাচ্চারা আমরা 4টে করে বা 2টো করে ট্যাবলেট দিলেও দিতে পারি, রাইট? এরপর আমরা আসছি হচ্ছে হিপার সালফের ক্ষেত্রে। দেখুন, হিপার সালফ ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন, যে ক্ষেত্রে কিন্তু আমরা ডিফিকাল্টি দেখবো, যে ক্ষেত্রে আমরা দেখবো পুট্রুডনেস, যে ক্ষেত্রে হুইসলিং সাউন্ড দেখবো, প্রিভেন্টিং স্লিপিং ফ্রম নাইট, রাতে ঘুমোতে দেবে না আর কি, কাস্তে কাস্তে উঠে যাবেন, কোপিয়াস মিউকাস, প্রচন্ড পরিমাণে মিউকাস আসবে এবং সেটা ইয়েলো হতে পারে, হোয়াইটিশ ডার্টি টাইপের হবে, হ্যাঁ, পাঞ্জেন্টও হতে পারে। এবং সেটা হচ্ছে সামান্য ঠান্ডা ওয়েদারে বা সামান্য এয়ারেই কিন্তু আমাদের অ্যাগ্রাভেট করতে পারে। ফ্যান চালিয়েছে সেক্ষেত্রেও কিন্তু অ্যাগ্রাভেশন হয়ে যেতে পারে। তার বদলে চাপা টাপা দিয়ে গরম ওয়েদারে যদি রাখা যায় তাহলে কিন্তু অনেকটা ওয়ার্মথ আমরা পাবো, রাইট? এটা কিন্তু হিপার সালফের ওয়ান অফ দ্য রেড লাইন সিমটম। হিপার সালফ আমরা অবশ্যই 30 পোটেন্সিতে নেওয়ার চেষ্টা করবো, 2 ফোঁটা করে দিনে 3 বার বা 2 বার নিতে পারি। এবার একটা জিনিস আমি বলি, দেখুন, সালফার, ক্যালকিরিয়া কার্ব আর নেট্রাম মিউর, 3টে কিন্তু আপনার কোর অ্যাক্টিং মেডিসিন এই অ্যাস্থমার ক্ষেত্রে। যদি রোগাশোকা টাইপের পেশেন্ট হয়, যদি আমরা কোনো রকম কোনো অ্যালার্জেটিক ম্যানিফেস্টেশন দেখি, হিস্ট্রিতে কোনো রকম কোনো স্কিন ডিজিজের কোনো ইস্যু থাকে এরকম দেখি ফ্যামিলিতে বা সেই পেশেন্টের, তাহলে কিন্তু সালফারের কথা ভাববো। যদি পেশেন্টের সল্টের প্রতি অ্যাফিনিটি আছে, মহিলা যদি হন, তাহলে কিন্তু আমরা নেট্রাম মিউরের কথা ভাববো। আর যদি একটু মোটা সোটা, বাচ্চাও হতে পারে বড়ও হতে পারে, একটু বাল্কি ফ্যাটি ফ্লাবি ফেয়ার টাইপের যদি হয়, তাহলে কিন্তু আমরা অবশ্যই ক্যালকিরা কার্বের কথা ভাববো। এই 3টে কিন্তু আপনার কোর অ্যাক্টিং মেডিসিন, রাইট, যেগুলো অ্যাস্থমার ক্ষেত্রে অবশ্যই আমরা ইউটিলাইজ করব। নেক্সট সেটা হচ্ছে কালিবাইক্রম আমরা দিতে পারি। ক্যালিবাইক্রম আমরা 30 পোটেন্সিতে কখন দেবো? যদি দেখি আমাদের স্নিজিং প্রচন্ড বেশি হচ্ছে, হাঁচি, অ্যাস্থমা ইস্যু কিন্তু হাঁচি প্রচুর হচ্ছে, তাহলে কিন্তু আমরা কালিবাইক্রমের কথা অবশ্যই ভাবার চেষ্টা করব। এবার যদি দেখি হাঁচির বদলে নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে, অ্যাস্থমা ইস্যু, ব্রিদিং ইস্যু, কিন্তু তার সঙ্গে নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে, তখন আমরা অ্যালিয়াম সেপার কথা ভাববো। অ্যালিয়াম সেপাও 30 পোটেন্সিতে দিনে 3 বার নেওয়ার চেষ্টা করবো। অ্যালার্জেটিক ম্যানিফেস্টেশনের জন্য ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক ডক্টর রেকোয়ার মেডিসিন হচ্ছে R84। যদি লং টার্ম কিউরেটিভের কথা আমরা ভাবি, তাহলে 10 ফোঁটা করে 4 ভাগের 1 ভাগ কাপ জলে দিনে 2 বার অবশ্যই আমরা কন্টিনিউয়াসলি নিয়ে যাব। এবার আমরা আসছি কিছু স্পেসিফিক টার্মোলজির ক্ষেত্রে। যদি দেখা যায় অ্যাস্থমা অ্যামিলিয়ারেট হচ্ছে হাঁটু আর কুনুই কাছাকাছি নিয়ে, মানে সামনের দিকে যদি ঝুঁকে বসে আরাম হয় অ্যাস্থমা পেশেন্টের, নি এলবো পজিশনে যদি আমাদের আরাম হয়, তাহলে কিন্তু ইউপিটোরিয়াম পারফোরেটামের কথা আমরা ভাবতে পারি। ইউপিটোরিয়াম পারফোরেটাম 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার নেওয়ার কথা আমরা ভাবতে পারি। যদি দেখা যায় যদি স্ট্যান্ড আপ কন্ডিশনে দাঁড়িয়ে থাকলে পরে অ্যাস্থমা ট্রিগার আপটা অনেক অ্যামিলিয়ারেট হয়েছে, অবশ্যই আমরা ক্যানাবিস স্যাটাইভার কথা ভাবতে পারি। ক্যানাবিস স্যাটাইভা আমরা 30 পোটেন্সিতে নিতে পারি, 2 ফোঁটা করে দিনে 2 বার নিতে পারি, রাইট? যদি দেখা যায় যে র্যাপিড মোশন, মানে খুব দ্রুত হাঁটাহাঁটি করলে পরে বা দ্রুত চললে পরে আপনার
অ্যাস্থমা অ্যামেলিয়ারেট হয়েছে, তাহলে কিন্তু আমরা সিপিআর কথা ভাবতে পারি। সিপিআর আমরা 200 পোটেন্সিতে নেওয়ার চেষ্টা করব, একবার নেওয়ার চেষ্টা করব, রাইট। এটা কিন্তু ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক রেকর্ডেড মেডিসিন। ডক্টর উইলিয়াম বরিকের কথা আপনারা সবাই শুনেছেন, তার রেকমেন্ডেশন অনুযায়ী। যদি স্প্যাজমোটিক অ্যাস্থমার কথা হয়, আমরা কিন্তু অবশ্যই অ্যাকোনাইটাম র্যাডিক্স কথা ভাববো। এটা কিন্তু যদি এই যে ফিউমোগ্যাস্ট্রিক নার্ভের কথা বললাম, এটার যে স্ট্রিকচার হয়ে যায় সেটাকে রিডিউস করার জন্য বা সেটাকে রিলিফ দেওয়ার জন্য, যদি ওটা রিলিফ হয়ে যায়, আপনার অ্যাস্থমার যে ট্রিগারটা হয়েছে সেটা রিডিউস ডাউন হয়, বা প্যারক্সিমাস যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু অনেকটা রিডিউস হয়ে যাবে। ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন স্প্যাজমোটিক অ্যাস্থমার ক্ষেত্রে। ফোটা করে দিনে 2 বার নেওয়ার চেষ্টা করব। যদি সাডেনলি জেনারেট করে, ওই মুহূর্তে আমরা 10 ফোঁটা সরাসরি জিভেও দিয়ে দিতে পারি। এরপরে আসছে আমরা ব্রঙ্কিয়াল অ্যাস্থমা। দেখুন, ব্রঙ্কিয়াল অ্যাস্থমা যদি প্রক্সিমাস তৈরি হয়, প্যারক্সিমাস, ইপিকাকোল দ্য ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। সেটা বাচ্চা হোক, বুড়ো হোক, আমরা প্রায় ইউজ করে থাকি। মানে ইপিকাক ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। আমরা 6 পোটেন্সিতে নিতে পারি, আমরা 30 পোটেন্সিতে নিতে পারি। এইরকম সিচুয়েশনে আমরা খুব ঘন ঘন নিতে পারি, 15 মিনিট অন্তর অন্তর নিতে পারি। স্প্যাজমোটিক রিডিউসমেন্টের জন্য কিন্তু ইপিকাক ইজ আ ফ্যান্টাস্টিক মেডিসিন। ভায়োলা ট্রাইকলার কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনার এই পালমোনারি ড্রেনেজের দরকার হয়ে পড়ে, যেটা আমরা বলছিলাম যে বাচ্চাদের ক্ষেত্রে নিউমোলাইজ করার কথা, সেক্ষেত্রে কিন্তু আমরা ভায়োলা ট্রাইকালারের কথা ভাবতে পারি। ট্রাইকালার আমরা 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার নিতে পারি। এরপরে আমরা আসছি ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন। 10-এর মধ্যে 8 থেকে 9 বার, মানে 8 to 9 টাইমস ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে কুইকেস্ট রেজাল্ট যদি দরকার হয়, বিশেষ করে চিলড্রেনদের ক্ষেত্রে, তাহলে ইপিকাক 6 আর অ্যান্টিনটাট 6 ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন, যেটা চার্জ করলে পরে আপনার কুইকেস্ট রেজাল্ট পাওয়া যায়। তো দিজ আর অল দ্য ফ্যান্টাস্টিক অ্যাক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন আর ইনফরমেশন, যেগুলো আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম অ্যাস্থমা সম্বন্ধে। যদি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের কোনো কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দেওয়ার চেষ্টা করবেন। যারা আমার চ্যানেলে পুরনো, যারা অনলি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার এই জার্নিতে জুড়ে থাকার জন্য। যারা অলরেডি চ্যানেলটা ভিউ করছেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে রিকোয়েস্ট, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের মাধ্যমে। কে জানে কোন ইনফরমেশনটা কার কাছে কতটা জরুরি হয়ে পড়ে। আরো অনেক ইনফরমেশন বাকি আছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, বন্দে মাতরম। থ্যাংক ইউ ভেরি মাচ।